জানেন, হারের আতঙ্কে একেবারে ভেঙে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে যেটা বলা উচিত নয় সেটা তিনি বলে ফেলছেন এবং তিনি প্রকাশ করে ফেলছেন যে তৃণমূল এবার হারছে। তাই ইদানিং তিনি এতটাই বেসামাল অবস্থায় রয়েছেন যে স্টেজে যতটা না বক্তব্য রাখেন তার থেকে বেশি গালমন্দ করেন কেন্দ্রীয় সরকারকে, নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে। সবসময় তার মুখে দেখবেন যে গালমন্দের কথা, এবং তিনি এখন গালমন্দ ছাড়া আর কথা বলতে পারেন না। সেই পাড়ার যে ঝগড়ুটে মহিলারা আছে সেই মহিলাদের মতো তিনি একেবারে অদৃশ্য নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সারাক্ষণ লড়াই করে যাচ্ছেন, এবং তিনি নিশ্চিত হয়ে গেছেন যে তৃণমূল কংগ্রেস এবার হারছে। তাই তিনি সেই ইঙ্গিতও দিয়ে দিচ্ছেন। তিনি বলছেন 4 তারিখে ভোট গণনা, সেদিন দেখবেন সকাল থেকে ওরা দেখাতে থাকবে যে ওরাই জিতছে, মানে বিজেপি জিতছে, কিন্তু আপনারা এলাকা ছাড়বেন না। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। লাইক করলে যেটা হবে, আপনাদের কোনো লোকসান নেই, কিন্তু আমার লাভ সেটা হচ্ছে আমার এই বক্তব্য, আমার এই ভিডিও আরও বহু মানুষের কাছে পৌঁছে যাবে। তাই একটা লাইক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দিন আগেই মমতা ইঙ্গিত পেয়ে গেছিলেন যে তিনি এবার হারছেন এসআইআর শুরুর আগে থেকেই, কারণ তিনি জানতেন যে এসআইআর হলে যে ভুয়ো ভোটার সেটা তো বাদ যাবে, আর এখন সেটা তো বাদ চলেই গেছে। এইবার তিনি হারের আতঙ্কে একেবারে আতঙ্কিত হয়ে পড়েছেন। তার উদাহরণ আপনাদের আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মালদার মানিকচকে তিনি একটি জনসভায় যোগ দিয়েছিলেন। ইদানিং তার জনসভায় তো তেমন লোকজন হচ্ছে না, সামনের দিকটা শুধু দেখানো হয়, পেছনের দিক ফাঁকা পড়ে থাকে, চেয়ারও ফাঁকা থাকে। সেই জনসভায় তিনি যখন বক্তব্য রাখছিলেন, কেন্দ্রীয় সরকারকে গালমন্দ করছিলেন, এসআইআর নিয়ে গালমন্দ করছিলেন, তখন তার ইচ্ছে হলো যে তিনি একবার দেখে নিতে চান যে এইখানে যারা আছে তাদের কতজনের নাম কাটা গেছে। তিনি তখন বলেন যে আপনারা হাত তুলুন তো, কার কার নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। সঙ্গে সঙ্গে হাত তুলেছিল প্রায় সবাই, 2-1 জন ছাড়া। সেই দেখে মমতা বন্দ্যোপাধ্যায় অবাক হয়ে যান। তিনি শুধু মুখ দিয়ে একটা শব্দ বের করেন, হ্যাঁ। ব্যাস, এই হ্যাঁ বলার পর তিনি চুপ, মুখে কোনো শব্দ নেই। প্রায় 15 সেকেন্ড তিনি কোনো কথা বলতে পারেননি। তিনি এতটাই হতভম্ব হয়ে গেছিলেন যে কাদের সামনে তিনি বক্তব্য রাখছেন। তিনি তো বক্তব্য রাখছিলেন তার ভোটারদের সামনে, কিন্তু এরা তো কেউই ভোটার নয়। তাহলে সঙ্গে সঙ্গে একটু পরেই, মানে 15-16 সেকেন্ড হবে, তারপরে তিনি বলেন, তার সঙ্গে তো ক্যামেরাম্যান সবসময় থাকে, বলে এই ক্যামেরা দিয়ে ভালো করে ছবি তুলে নাও তো। ছবি তুলে নিয়ে তিনি রাখলেন। তিনি ছবি তুলে নিয়ে রেখে দিলেন যে তিনি যে হারছেন সেটা, তার প্রমাণটা তিনি রেখে দিলেন। এরপরেই তিনি যা শুরু করলেন, তিনি প্রথমেই বললেন যে এরা যদি ভোটার না হয় তাহলে ভোট দেবে কে? আমার যে কেন্দ্র, আমার কেন্দ্রে 1.5খানা ওয়ার্ড আছে, সেখানেও নাম বাদ দিয়েছে। 40,000 নাম বাদ গেছে। 1.5খানা ওয়ার্ড আছে মানে 1.5খানা ওয়ার্ড সংখ্যালঘু অধ্যুষিত, মানে একটা ওয়ার্ড পুরো সংখ্যালঘু অধ্যুষিত হয়ে গেছে, আর একটা ওয়ার্ডের অর্ধেকই সংখ্যালঘু। সেটাই তিনি বোঝাতে চেয়েছেন। তাহলে এত মানুষ যদি তার কেন্দ্রে বাদ যায় তাহলে তাকে ভোট দেবে কে? আর এই মালদার যে মানিকচকে, সেখানে তো দেখা যাচ্ছে উপস্থিত সবারই নাম বাদ গেছে, তাহলে ভোট দেবে কে? তাহলে তিনি জিতবেন কি করে? তিনি যে জিততে পারছেন না এটা একেবারে তিনি সেদিন পরিষ্কার বুঝে যান, এবং বুঝে গিয়ে
প্রায় হতাশায় ভেঙে পড়েন। এরপর তিনি এক নাগাড়ে একেবারে কেন্দ্রীয় সরকারকে গালমন্দ শুরু করেন। বলেন শয়তানের দল, অত্যাচারী সরকার, দুরাচারী সরকার, স্বৈরাচারী সরকার, আরও বলেন প্রায় টানা 10-12টা গালাগাল তো হবেই। অনেকটা সেই কেমন মনে হয় জানেন তো, এই গ্রামে কিছু খিটখিটে বৃদ্ধা থাকেন, যারা কিছু বললে পরেই একেবারে নাগাড়ে গালাগাল দিতে শুরু করেন, থামার কোনো উপায় নেই। তিনি সেইভাবে একেবারে নন স্টপ তিনি গালাগাল করতেই লাগলেন এবং বললেন যে দিল্লিতে বসে বসে তারা এই সংখ্যালঘু এলাকার নাম বাদ দিচ্ছে, সব মুসলমানদের নাম বাদ দিচ্ছে। মুর্শিদাবাদ, মালদা, তেহট্ট মানে নদীয়ার তেহট্ট মুসলিম অধ্যুষিত, বলে এখানে দেখছে আর নাম বাদ দিচ্ছে। আরে বাবা, নাম বাদ দিচ্ছে মানে তারা ওখানে বসে বসে একটা একটা করে নাম বাদ দিচ্ছে। এই কাজটা তো করেছে নির্বাচন কমিশন, সেটা তো যারা বিএলওর মাধ্যমে করেছে। এই বিএলওরা তো ওই রাজ্য সরকারেরই কর্মচারী, শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী, তারা তো এই সরকারের অধীন, তারাই তো এই ফর্ম ফিল আপ করে দিয়েছে, সেই অনুযায়ী তো নাম বাদ গেছে। তাহলে তিনি কেন এখন এই কথা বলছেন? এবং তিনি যে এতদিন এই ভুয়ো ভোটারের উপর নির্ভর করে থাকতেন, যেটা তার ওয়ার্ডে বাদ গেছে, আর সংখ্যালঘু ভোটার যারা বাংলাদেশ থেকে এসছে সেই সব মুসলিমদের এই ভোটার তালিকায় নাম তুলে দিয়েছিলেন, তাই তাদের নাম বাদ যাচ্ছে বা চলে গেছে, যার জন্য তিনি প্রথম থেকে এই এসআইআর এর বিরোধিতা করে এসছেন। তিনি বারবার বলার চেষ্টা করেছেন, সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন যে 2024 সালে লোকসভার যে ভোট হয়েছিল সেই তালিকা ধরে এসআইআর এবারও ভোট করা হোক, এসআইআর তারপরে হোক, 3 বছর 4 বছর 5 বছর ধরে হোক। কারণ তিনি জানতেন যে তিনি সংখ্যালঘুরা যদি বাদ চলে যায়, এই অবৈধ মুসলিম ভোটারদের নাম যদি বাদ চলে যায়, বাংলাদেশি ভোটারদের নাম যদি বাদ চলে যায়, তিনি আর জিততে পারবেন না। এখন এটা পরিষ্কার হয়ে গেছে, তিনি যত চেষ্টা করেছিলেন অবৈধ কোনো মুসলিম ভোটারের নাম নেই। পশ্চিমবঙ্গে 7 কোটির ওপরে ভোটার, 30% মুসলিম ভোটার যদি ধরা যায়, তাহলে 2 কোটির ওপরে মুসলিম ভোটার তাদের নাম রয়েছে। বাদ গেছে কাদের? যারা এই দেশের নাগরিক নয়, তাদের নিয়ে তো কোনো কথা নেই। যারা এই দেশের নাগরিক, তো যারা নাগরিক নয় তাদের তো যেতেই হবে। এবং মুখ্যমন্ত্রী এখনও তাদের আশ্বাস দিচ্ছেন, বলছে ওরা নাম কেটে দিচ্ছে, আমি কাউকে কোথাও পাঠাতে দেব না, আমি কোথাও দেশ থেকে তাড়াতে দেব না। তার মানে তিনি স্বীকার করে নিচ্ছেন যাদের নাম নেই তারা বাংলাদেশি। আর তিনি এখন বলছেন যে ট্রাইব্যুনালে তোমরা নাম আবার আবেদন করো। আজ ট্রাইব্যুনালের কাজ শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কাতারে কাতারে মানুষের লম্বা লাইন। আর এর জন্য দায়ীকে? এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী নিজেই, কারণ তিনিই তো সুপ্রিম কোর্টে গেছিলেন নির্বাচন কমিশনের উপরে ভরসা না রেখে, আর তার জন্যে এখন চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, নথি যাচাই হচ্ছে, আর লক্ষ লক্ষ নাম বাদ চলে যাচ্ছে। আর এর ফলে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তিনি বুঝতে পারছেন যে এবার তার আর ভোটে জেতা সম্ভব হবে না। এই নদিয়ার নাকাশিপাড়ার এক সভায় তিনি বলছেন যে 4 তারিখ ভোট গণনা, সেদিন সকাল থেকে আপনারা দেখবেন যে ওরা জিতছে মানে বিজেপি জিতছে। কিন্তু আপনারা এই কাউন্টিং সেন্টার মানে গণনা কেন্দ্র ছাড়বেন না, আপনারা ওখানে থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন, দেখবেন এক সময় আমরা জিতব। মানে প্রাকারান্তরে তিনি একেবারে ঘোষণা করে দিলেন যে সেদিন সকাল থেকে যে ট্রেন্ড দেখা যাবে যে তৃণমূল হারছে, আর এতে শেষ পর্যন্ত হতাশ হয়ে তৃণমূল কর্মীরা যেন কাউন্টিং সেন্টার না ছাড়ে। কারণ যে কটা
আসনে তারা জিততে পারে, অন্ততকে সেগুলোর যাতে কাউন্টিংটা ঠিক মতো হয়। কারণ এবার কাউন্টিংয়ে ভোট গণনা কেন্দ্রে কোনো কারচুপির সম্ভাবনাও থাকছে না, ফলে সব রাস্তা বন্ধ হয়ে গেছে। আর তাই তিনি পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়েছেন। এবার যে মুসলিম ভোটের উপরে নির্ভর করে তিনি ক্ষমতায় ফিরবেন সে সম্ভাবনা একেবারেই নেই। কারণ মুসলিম যে ভোটার তারাও হতাশ হয়েছে, তারাও এই সরকারের উপরে ক্ষুব্ধ। কারণ এই সরকার, এই মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি রাখতে পারেননি, ফলে তারা এই সরকারের পাশ থেকে সরে গেছে। সেখানে মিম এসছে, আইএসএফ আছে, হুমায়ুন কবির আছে, এবং যার জন্যেই তিনি প্রথম থেকে এই এসআইআরের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়কে উত্তেজিত করার চেষ্টা করেছেন। তিনি বারবার বলেছেন যে এই মুসলমানদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে, এবং সেই কারণেই শেষ পর্যন্ত কালিয়াচকের মতো ঘটনা ঘটেছে। মোথাবাড়িতে ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে, যেখানে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে এই যে বিচারকরা এই নথি যাচাই করবেন তারা যে সিদ্ধান্ত নেবেন সেটাকে মেনে নিতে হবে, এবং তাদের সিদ্ধান্তের প্রতিবাদ করা মানেই হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা। তারপরেও মোথাবাড়িতে এই কাণ্ড ঘটেছে, এবং সকাল 11:30 থেকে এই জমায়েত শুরু হয়েছিল। রাত 12টার পরে ওই বিচারকদের উদ্ধার করা হয়েছিল। তাহলে সরকার কেন ব্যবস্থা নেয়নি? পুলিশ তো সেখানে ছিল, পুলিশ কেন তাদের সরিয়ে দেয়নি? বিরোধীদের কোনো জমায়েত হলে তো পুলিশ বেপরোয়াভাবে লাঠি চালায়, লাঠি চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তাহলে কেন সেদিন করা হলো না? আসলে উদ্দেশ্য ছিল অন্য। এই যে গণ্ডগোলটা হলো, গণ্ডগোলের পরেই কিন্তু ধরপাকড় শুরু হলো। কে ধরপাকড় করলো? রাজ্যের পুলিশ, রাজ্যের গোয়েন্দা, গোয়েন্দা বিভাগই শিলিগুড়ি থেকে এই কাণ্ডের যে মূল পাণ্ডা মোফাক্কেরুল, সেই যখন বাগডোগরা বিমানবন্দর দিয়ে পালাচ্ছিল তখন এই রাজ্যের পুলিশই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় গর্ব করে বলেছিলেন, আমার পুলিশ, আমার সিআইডি, রাজ্যের পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, এবং 19টা মামলা করেছিল এই রাজ্য সরকার, 35 জনকে গ্রেপ্তার করেছিল। তার মধ্যে বেশিরভাগই ছিল আইএসএফ এবং মিমের সমর্থক, মিমের নেতাকর্মীরা ছিলেন। উদ্দেশ্য ছিল একটাই, সেটা হচ্ছে এই যে মুসলিম ভোট সরে গেছে, মুসলিম ভোট ভাগ হয়ে গেছে, সেই জন্যে এই মিম এবং আইএসএফ এর নেতাদের ধরে জেলে পুরে দেওয়া। কিন্তু তদন্ত চলে গেল এনআইএর হাতে। ফলে এখন কি হবে? এখন তো তৃণমূলের নেতা নেত্রীরাই গ্রেপ্তার হবে। কারণ সেদিন যখন বিক্ষোভ হয়েছিল তখন তো সেখানে তৃণমূলের মালদা জেলার নেতা নেত্রীদের সেখানে দেখা গেছে। আর এখন তিনি উল্টো সুরে গাইছেন। তিনি এখন বলছেন যে এই এনআইএ সব গ্রেপ্তার করছে। এনআইএ এখন কাউকে গ্রেপ্তার করেনি, কিন্তু তিনি সুর পাল্টে দিয়েছেন। আসলে তিনি এই মুসলমান সমাজকে উত্তেজিত করে তাদের বিক্ষোভের মধ্যে ফেলে দিয়েছেন। এখন তারা এবার গ্রেপ্তার হবে। এখন তিনি মুখ্যমন্ত্রী বলছেন আপনারা উত্তেজিত হবেন না, কারণ উত্তেজিত হলে বিচারকদের ওখানে যাবেন না, কারণ তাহলে এনআইএ তাদের ধরে নেবে। এই যে ব্যাপারটা, এখন মুখ্যমন্ত্রী আরও বিপদে পড়েছেন। কারণ তিনি যেটা চেয়েছিলেন যে আইএসএফ এবং মিমের নেতাদের গারদে পুরে দিয়ে যে ভোটটা আছে সেইটা সংখ্যালঘু ভোটটা তৃণমূলের ঝুলিতে নিয়ে আসা, কিন্তু সেটা হয়নি, সেটাও তার ভেস্তে গেছে। এবং এর জন্যে যে আরও কি অপেক্ষা করছে সে তো আগামী দিনেই জানা যাবে। ফলে মুসলমান ভোট তিনি যার উপরে নির্ভর করে এতদিন ছিলেন সেটা কিন্তু এখন নেই। আসলে সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম দরদি? তিনি তো এই মুসলমানদের তাদের ভোটের স্বার্থে ব্যবহার করেছেন, তিনি তো তাদের দুধেল গাই হিসেবে চিহ্নিত করেছেন। যদি তিনি এতই মুসলিম দরদি হতেন তাহলে তার ক্যাবিনেটে একজনও কি
মুসলিম নেতা আছেন? কোনো তো মুসলিম নেতা নেই ক্যাবিনেটে। ক্যাবিনেট পর্যায়ে কোনো মুসলমান নেতা নেই। এমনকি তিনি মতুয়াদের কথা বলেন, রাজবংশীদের কথা বলেন, তাদের পক্ষ থেকেও কি কোনো ক্যাবিনেট মন্ত্রী আছে? নেই। আসলে পুরো ব্যাপারটাই হচ্ছে তার ভোটের স্বার্থ। মুসলমান দরদি বিষয়টা একদমই নেই। তাই যদি থাকতো তাহলে তিনি, তারা যখন বিপদে পড়ছে, তাদের যখন এবার এনআইএ গ্রেপ্তার করবে, যখন তারা তার উস্কানিতেই যখন তারা ঝাঁপিয়ে পড়ে আন্দোলন করে এবং তারপরে সমস্যায় পড়ে, তখন কিন্তু তিনি তাদের পাশে নেই। যেমন 2016 সালে এই কালিয়াচকে ভয়ঙ্কর কাণ্ড ঘটেছিল, থানা পুড়িয়ে দেওয়া হয়েছিল, সাধারণ মানুষের, হিন্দু সম্প্রদায়ের দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছিল, পুলিশরা পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেছিলেন। তারপরে এনআইএ তদন্ত হয়েছিল, 18 জনকে গ্রেপ্তার করেছিল। সেই 18 জন আজ কোথায় আছে? কি তাদের অবস্থা? কি বিচার হচ্ছে? তাদের পাশে কি আমাদের এই মুখ্যমন্ত্রী, এই জনদরদি মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন? তাই আপনাদের কাছে অনুরোধ, এই মুসলিম সমাজের কাছে, আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে ঘটনা পরপর ঘটে এসছে আপনাদেরই উত্তেজিত করছে, উত্তেজিত করে মারামারিতে জড়িয়ে দিচ্ছে। তারপরে যখন জড়িয়ে পড়ছেন আপনারা, তখন কিন্তু এই সরকার পাশে নেই। আসলে আপনাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে। এই ভোট ব্যাংকের রাজনীতিকে ভাঙা দরকার। যারা সাচ্চা মুসলমান, যারা দেশপ্রেমিক মুসলমান, তাদের নিয়ে তো কেউ কোনো কথা বলে না। কিন্তু যারা বাংলাদেশ থেকে এসছে, ভোট ব্যাংকের স্বার্থে যাদের ভোটার কার্ড বানিয়ে দেওয়া হয়েছে, আধার কার্ড, প্যান কার্ড বানিয়ে দেওয়া হয়েছে, এসআইআরে তাদের নাম বাদ যাচ্ছে, আর তাদের এবার ক্ষিপ্ত করে, উত্তেজিত করে আবার ভোটের ময়দানে তিনি ফায়দা লুটতে চাইছেন। কিন্তু তিনি বুঝে গেছেন যে তিনি এবার আর জিততে পারছেন না। তাই তিনি এখন বলেই ফেলছেন যে এই এত লোক যদি বাদ যায় তাহলে ভোট দেবে কে? আসলে তার ভোটার হচ্ছে এই মুসলিম সম্প্রদায়, যারা বাংলাদেশ থেকে এসছে, অবৈধ নাগরিক, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। এমনকি তার নিজের কেন্দ্রেও 40,000 নাম বাদ গেছে। ফলে তিনি এখন হারের আতঙ্কে ভুগছেন, তিনি এখন পরাজয়ের আতঙ্কে একেবারে ভেঙে পড়েছেন। ফলে আগামী 4 তারিখে যেটা হবে সেটা তিনি আগেই বলে দিচ্ছেন, যে আপনারা দেখবেন যে সকাল থেকে যখন গণনা শুরু হয়েছে তখন শুধু দেখাতেই থাকবে ওরা জিতছে, ওরা জিতছে। অর্থাৎ তিনি বলছেন দেখাতে থাকবে বিজেপি জিতছে। নমস্কার।